আসসালামু আলাইকুম। আপনাদেরকে অলরেডি দুইটা ক্লাস দেওয়া হয়েছে অনার্স সাবস্টিটিউশনস এর উপর। তো আজকে আমরা 3 নম্বর ক্লাস দেখব। তো ক্লাসটা করার সময় যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমত একবার মনোযোগ দিয়ে শুনবেন সম্পূর্ণ। শোনার সাথে সাথে একবার করে লিখবেন। দেন 3-4 দিন পরে জাস্ট আরেকবার শুনলে ইনশাল্লাহ মনে থাকবে। তো দেখেন, প্রথমে আমরা যে ওয়ার্ডটা দেখব সেটা হচ্ছে এই যে আহ ঘামি শব্দটা দিয়ে। ঘামি শব্দের অর্থ হচ্ছে ম্যারেজ বা বিয়ে। হুম, কোনো ওয়ার্ডের ভিতরে মানে কোনো একটা ওয়ার্ডের ভিতরে যদি গামী শব্দটা দেখেন, তার মানে ধরে নেবেন সেটা হচ্ছে ম্যারেজ রিলেটেড। হ্যাঁ, ম্যারেজ রিলেটেড। কোন শব্দের ভিতরে যদি GAM ওই গামী শব্দটা দেখেন, তার মানে ধরে নেবেন দ্যাট ওয়াজ ইজ রিলেটেড টু ম্যারেজ। ওকে, মনে থাকবে যদি গামী শব্দটা দেখেন তার মানে ধরে নেবেন সেটা হচ্ছে কি রিলেটেড, বিয়ে রিলেটেড। আচ্ছা, তো এবার আমরা দেখবো এখানে দেখেন। আমরা জানি যে মনো মানে হচ্ছে এক। মনো মানে কি এক। গামী মানে হচ্ছে বিয়ে। তার মানে যেই সমাজে বা যেই প্রথাটাতে এক বিয়ে আছে, বা হচ্ছে একটা হাজবেন্ড বা একটা ওয়াইফ রাখার রীতি যেটাতে আছে সেটাকে বলা হয় মনোগামী। মনো মানে হচ্ছে এক, গামী মানে বিয়ে। তার মানে যারা এক বিয়ে করে তাদেরকে বলা হয় মনোগামী। ওকে, যারা এক বিয়ে করে তাদেরকে কি বলা হয়, মনোগামী। ওকে, দেন পলি। পলি মানে কি? পলি মানে হচ্ছে বহু। আর গামী মানে কি? গামী মানে হচ্ছে কি? গামী মানে হচ্ছে বিয়ে। তার মানে পলিগামী মানে হচ্ছে বহু বিয়ে। দ্য প্র্যাকটিস অফ কিপিং মোর দেন ওয়ান ওয়াইফ ওর হাজবেন্ড। আচ্ছা, একদমই সহজ জিনিস, জাস্ট গামী শব্দটা মনে রাখবেন। গামী মানে হচ্ছে বিয়ে। আর মনোগামী মানে হচ্ছে এক বিয়ের প্রথা। আর পলিগামী মানে হচ্ছে বহু বিয়ের যে প্রথা সেটা। তো মুসলমান মুসলমান পুরুষেরা আর কোনো হাদিসকে পছন্দ না করলেও ওই যে 4টে বিয়ে করবে সেটা কিন্তু খুবই পছন্দ করে। সো দে আর তারা কোন টেকনিককে ফলো করে তাইলে? তারা হচ্ছে এই যে পলিগামী। হ্যাঁ, পলিগামী হচ্ছে যে টেকনিকটা আছে সেটাই ফলো করতে আর কি। মানে বহু বিয়ের প্রথা আর কি। আচ্ছা, তো এই যে স্পিন স্টার। স্পিন স্টার মানে হচ্ছে কি বলা যায় যে যে নারীর বিয়ে হয়নি আর কি। হুম, সেটাকে বলা হয় স্পিনস্টার। যেমন আমেন হু হ্যাজ নেভার বিন ম্যারিড। তো এটা হচ্ছে স্পিনস্টার। যেমন এই যে রুমিন ফারহানা ইজ আনম্যারিড ওম্যান, সো উই ক্যান কল হার স্পিনস্টার। তো যেই নারীর বিয়ে হয়নি তাকে বলা হচ্ছে স্পিনস্টার। আচ্ছা, তার মানে আমরা শিখলাম 3টে ওয়ার্ড। এক হচ্ছে মনোগামী। গামী মানে হচ্ছে বিয়ে। আর মনো মানে হচ্ছে এক, তার মানে এক বিয়ের কথা। পলিগামী, পলি মানে বহু, বিয়ে গামী মানে হচ্ছে বিয়ে, তার মানে বহু বিয়ের কথা। আর স্পিনস্টার মানে যে নারীর এখনো বিয়ে হয়নি, বা হচ্ছে যেটাকে বলা হয় যে যিনি এখনো বিয়ে করেননি, তাকে বলা হচ্ছে স্পিনস্টার। ছেলেদেরকে বলা হয় ব্যাচেলর, আর মেয়েদেরকে বলা হচ্ছে স্পিনস্টার। যেমন রুমিন ফারহানা, তিনি এখনো বিয়ে করেননি, সো উই ক্যান কল হার স্পিনস্টার। তারপরে উইডো। হ্যাঁ, উইডো মানে হচ্ছে আহ বিধবা আর কি। যিনি বা যেই নারী বিয়ে করেছেন বাট হার হাজবেন্ড হ্যাজ ডাইড, তাকে বলা হচ্ছে উইডো। ওমেন হুজ হাজবেন্ড ডাইড বাট শি হ্যাড নট ম্যারিড এগেইন, তো ওকে বলা হচ্ছে উইডো। অর্থাৎ যেই নারীর স্বামী মারা গেছে বাট সে এখনো বিয়ে করেন নাই বা করেনি, তাকে বলা হচ্ছে উইডো। যদি সে বিয়ে করে তাহলে কিন্তু সে উইডো থাকলো না, মানে বিধবা থাকলো না। হ্যাঁ, তার মানে স্পেন্সটার মানে হচ্ছে যিনি কখনোই বিয়ে করেননি। আর উইডো মানে হচ্ছে বিয়ে করেছেন বাট হাজবেন্ড নাই, মারা গেছে আর কি। তারপরে উইডোয়ার। উইডোয়ার, যেই পুরুষ বিয়ে করেছে বাট তার ওয়াইফ মারা গেছে, তিনি আর বিয়ে করেননি, তাকে বলা হচ্ছে উইডোয়া। উইডোয়া, দুইটা ওয়ার্ড একটু খেয়াল করেন এখানে দেখুন, উইডো আর একটা হচ্ছে উইডোয়ার। উইডোর যেটা হচ্ছে যেই পুরুষ পুরুষের হচ্ছে ওয়াইফ মারা গেছে বাট হি হ্যাজ নট ম্যারিড অ্যাগেইন, হ্যাঁ, তাকে বলা হচ্ছে উইডোয়ার। আচ্ছা,
তার মানে আমরা কয়টা শিখলাম? আমরা শিখলাম প্রথমত যে গামী মানে হচ্ছে বিয়ে, আর হচ্ছে পলিগামী মানে বহু বিয়ে, মনোগামী মানে হচ্ছে এক বিয়ে। তারপর আমরা শিখলাম হচ্ছে স্পিনস্টার মানে কি। স্পিনস্টার মানে হচ্ছে যিনি বা যেই নারী এখনো বিয়ে করেন নাই। আচ্ছা। তারপরে উইডো, উইডো মানে হচ্ছে বিধবা নারী। আর হচ্ছে উইডোয়ার মানে হচ্ছে বিপত্নিক পুরুষ। হুম, বিপত্নিক পুরুষ। তো এটা খুবই একটা কমন কোশ্চেন যে যদি যদি হচ্ছে কোনো নারীর হাজবেন্ড মারা যায় তাকে বলা হয় বিধবা। আর যদি কোনো পুরুষের মারা যায়, ওয়াইফ মারা যায়, তাহলে তাকে কি বলা হয়? মানে মেয়েদের হাজবেন্ড মারা গেলে তাদেরকে বলা হচ্ছে কি বিধবা। আর যদি ছেলেদের ওয়াইফ মারা যায় তাহলে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে বিপত্নিক। বিপত্নিক, যেটার ইংরেজি হচ্ছে এই যে উইডাওয়ার। ম্যান হুজ ওয়াইফ ডাইড বাট হি ডিড নট ম্যারিড অ্যাগেইন। ওকে। তো আপনাদের যদি এগুলা স্লাইড প্রয়োজন হয় তাহলে এই নম্বরে আর কি নক করবেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, দেন ডেন। আচ্ছা, ডেন মানে হচ্ছে আহ একটা হচ্ছে গুহা, হ্যাঁ, গুহা যেখানে হচ্ছে হিংস্র জন্তু থাকে আর কি। হিংস্র প্রাণীরা যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে ডেন। দা লেইং প্লেস অফ ওয়েট বিস্ট, যেখানে হচ্ছে হিংস্র প্রাণীরা থাকে সেটাকে বলা হচ্ছে যে ডেন। হিংস্র প্রাণীদের যেটা বাসস্থান বা গুহা সেটাকে বলা হচ্ছে ডেন। মাই ফ্রেন্ড রাকিব অ্যান্ড আই ওয়েন সুন্দরবন। হ্যাঁ, এখানে হচ্ছে দা হতো, সুন্দরবনের আগে দা। আচ্ছা। তো সুন্দরবনে গিয়েছিলাম এন্ড ওয়াকড, হেঁটেছিলাম ইনটু দ্য জঙ্গল, জঙ্গলের ভিতরে। সার্ডেনলি আই সা আ ডেন, হঠাৎ করে আমি একটা কি দেখলাম, মানে হচ্ছে এই যে হিংস্র জন্তুর বা হচ্ছে হিংস্র প্রাণীদের একটা আহ, বাসস্থান দেখলাম বা গুহা দেখলাম আর কি। তো ডেন মানে হচ্ছে হিংস্র জন্তুরা বা হচ্ছে হিংস্র প্রাণীরা যেখানে থাকে সেই বাসস্থানকে বলা হচ্ছে ডেন। ওকে। যেমন এই যে পিকচারটা লক্ষ্য করেন যে এখানে হচ্ছে একটা সিংহ আছে, হ্যাঁ। তো এই যে সিংহের বাসস্থান এটাকে বলা হচ্ছে ডেন। দেন প্যানাচিয়া, প্যানাচিয়া মানে হচ্ছে কিওর অফ অল, সর্বরোগের ওষুধ। হ্যাঁ, প্যানাচিয়া মানে হচ্ছে কিওর অফ অল, সর্বরোগের ওষুধ। তো দেখেন, আহ প্যানাচিয়া নামে একটা প্ল্যাটফর্ম আছে সম্ভবত। তো তারা এই নামটা এইভাবে নিয়েছিল যে তাদের বইগুলো নিলে মানে সর্বরোগের ওষুধ হয়ে যাবে আর কি। তো প্যানাচিয়া মানে হচ্ছে সর্বরোগের ওষুধ, কিওর অফ অল। হম। যেমন এই যে কি বলে যে যারা রিলেশন করে তারা কিন্তু বলে যে ইউ আর মাই প্যানাসিয়া, বা তুমি হচ্ছে আমার সর্বরোগের ওষুধ, তুমি না আসলে আমার ঘুম আসে না, তুমি না আসলে আমার খেতে ভালো লাগে না। এই যে বিষয়গুলো এটাকে বলা হচ্ছে প্যানাসিয়া, হ্যাঁ, সর্বরোগের ওষুধ আর কি। ইউ পুট অন আ শাড়ি ইন দ্য পয়লা ফাল্গুন, ইউ আর লুকিং লাইক আ ওয়াও ইন দ্য ড্রেস, ইউ আর মাই প্যানাসিয়া, ইফ ইউ পুট মি অ্যালোন আই উইল ডাই। অর্থাৎ তুমি যদি আমাকে ছেড়ে দাও তাইলে আমি মরে যাব। তো এই যে বিষয়টা, এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে আহ মানে সেই হচ্ছে তার সবকিছু, তার পৃথিবী, তার আকাশ, তার বাতাস, তার শ্বাস, তার প্রশ্বাস, তার নিঃশ্বাস, সবকিছু আর কি। হ্যাঁ? তো এই জন্য বলা হচ্ছে যে প্যানাসিয়া। তার মানে প্যানাসিয়া মানে হচ্ছে সর্বরোগের ঔষধ। আচ্ছা। তারপরে হচ্ছে ইনকরিজিবল। ইনকরিজিবল মানে হচ্ছে যাকে কখনোই সংশোধন করা যায় না। নেভার এভার। যাকে বা যেটাকে কখনোই সংশোধন করা যায় না সেটাকে বলা হয় ইনকরিজিবল। বিয়ন্ড রিফর্ম, অর্থাৎ সংশোধনের বাইরে, যেটাকে কখনোই সংশোধন করা যায় না। এই যেমন ধরেন যে সেকুদা, তো তার হচ্ছে তাকে কখনোই সংশোধন করা যায় না। তার যে ইয়েগুলো, তার যে ডায়লগ গুলো খুবই বিখ্যাত। হম। যদি মন খারাপ থাকে তাহলে ইউটিউবে গিয়ে তোমার ডায়লগ শুনবেন, দেন মন ভালো হয়ে যাবে আর কি। তো ইনকরিজিবল মানে হচ্ছে যাকে কখনোই সংশোধন করা যায় না। দেয়ার আর সাম ফ্রেন্ডস ইন আওয়ার সার্কেল হু আর ইনকরিজিবল। তো আমাদের সার্কেলে কিছু বন্ধু আছে যাদেরকে কখনোই সংশোধন করা যায় না, তারা হচ্ছে ইনকরিজিবল পার্সন। দেন হচ্ছে এই যে ব্রিটল। ব্রিটল মানে হচ্ছে যেটা সহজেই ভেঙে যায় আর কি। হুই
which can be easily broken. Something that is can be something that is easily broken. হুম, তো ওইটাকে বলা হচ্ছে ব্রিটল, মানে যেটা সহজে ভেঙে যায়। যেমন ধরেন যে ডিম, এটাকে আপনি যদি একটু মানে 19 থেকে 20 করে ফেলেন, ইট ক্যান ব্রোকেন, ইট ক্যান ব্রোক। হ্যাঁ, সো দ্যাট ইজ হয় দিস ইজ ব্রিটল। তো ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর, বা যেটাকে সহজে আপনি ভাঙতে পারবেন, যেটাকে সহজে আপনি ভাঙতে পারবেন। তো এই যে অ্যাডমিশন টাইমে আপনারা হচ্ছে পরীক্ষা দিবেন, দেখবেন যে আশানুরূপ ফল হচ্ছে না, বা আপনার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হচ্ছে না। সো আপনারা যদি এই যে সহজে যদি ভেঙে পড়েন, সহজে যদি ডিপ্রেশন হন, সো তো এই যে সিচুয়েশনটা তৈরি হবে, সেই সিচুয়েশনকেই বলা হচ্ছে ব্রেটল বা বঙ্গুরা। আচ্ছা, তারপরে হচ্ছে এলিজিবল। হ্যাঁ, এলিজিবল আই হ্যান্ড রাইটিং দ্যাট ক্যান নট বি রিড, অর্থাৎ এমন একটা হ্যান্ড রাইটিং, এমন একটা লেখা যেটা পড়ার অযোগ্য। যেটা পড়ার হচ্ছে অযোগ্য। এই যে যেমন ধরেন যে এই লেখাটা দেখেন, এটা কি মানে পড়ে কিছু বোঝা যাচ্ছে? এখানে কি লেখা আছে? ইউ ক্যান নট। বরেন্দ্র মিউজিয়ামে গেছিলাম, তো সেখানে হচ্ছে প্রাচীন বিভিন্ন মোগলদের, মানে মোগল সম্রাটদের, বা হচ্ছে বিভিন্ন আহ, বিভিন্ন ইয়েদের, মানে প্রাচীন কি বলে যে রাজাদের লেখা আছে আর কি। হ্যাঁ, তো তাদের লেখাগুলো কখনোই পড়তে পারি নাই। তো কারণ হচ্ছে এটা ইলিজিবল, মানে পড়ার অযোগ্য আর কি। আমরা যে এই যে লেখার ভিতরে স্পেস রাখি, হ্যাঁ, স্পেস রাখি, তারা এগুলা রাখে নাই, তারা হচ্ছে একটানা লিখে গেছে। তার মানে কি বোঝাইতে চাচ্ছে সেটা আসলে বোধগম্য নয়। সো ওই লেখাটাকে বলা হচ্ছে ইলিজিবল, যেটা কখনোই পড়া যায় না। হ্যাঁ, পড়ার অযোগ্য যেটা, যে লেখাটা পড়ার অযোগ্য, সেটাকে বলা হচ্ছে ইলিজিবল। তো আমরা 10টা ওয়ার্ড দেখলাম, আমরা আরেকবার রিভিশন করে নিই। অ্যাডমিশন টাইমে রিভিশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো গামী মানে হচ্ছে বিয়ে। গামী মানে হচ্ছে বিয়ে। মনো মানে এক, গামী মানে বিয়ে, তার মানে এক বিয়ে যেটা, সেটাকে বলা হচ্ছে মনোগামী। পলি মানে হচ্ছে বিয়ে, মানে বহু। আর গামী মানে হচ্ছে বিয়ে, তার মানে পলিগামী মানে হচ্ছে বহু বিয়ের যে প্রথা সেটা। স্পিনস্টার মানে যেই নারী এখনো বিয়ে করেন নাই। আচ্ছা, তারপরে উইডো, যেই নারী বিয়ে করেছেন বাট তার হাজবেন্ড বেঁচে নাই, এটাকে বলা হচ্ছে উইডো। আর উইডোয়ার, যে পুরুষ বিয়ে করেছেন বাট তার ওয়াইফ বেঁচে নাই, সেটাকে বলা হচ্ছে উইডোয়ার। আর ডেন মানে হচ্ছে হিংস্র জন্তুদের গুহা। দেন প্যানাসিয়া মানে হচ্ছে সর্বরোগের ওষুধ। প্যানাসিয়া মানে হচ্ছে সর্বরোগের ওষুধ। আচ্ছা, আর তারপরে ইনকরেজিবল, যাকে কখনোই বা যেটাকে কখনোই সংশোধন করা যায় না। ব্রেটল মানে যেটা সহজেই ভেঙে যায়, যেটা সহজেই ভেঙে যায়। আর হচ্ছে ইলিজিবল, যেটা হচ্ছে পড়ার অযোগ্য। যেমন এই হ্যান্ড রাইটিংটা পড়ার অযোগ্য, সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ এলিজিবল। সেকুলার, সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সেকুলার মানে কি? ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ এমন একটা স্টেট বা এমন একটা রাষ্ট্র বা এমন একটা অবস্থা যেখানে ধর্মনিরপেক্ষতা থাকে, বা ধর্মের মাধ্যমে মানুষকে জাজ করা হয় না। যেমন লালন শাহ, উনি কি বলেছেন যে মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম। আমরা যে মানুষ, আমাদের যে রক্ত এক, আমাদের যে দুটো চোখ, আমাদের যে আহ দুটো কান, আমাদের যে একটা নাক। তো এই যে আমাদের, আর হচ্ছে আমরা যারা মুসলিম আছে আমাদের, আবার যারা হিন্দু আছে তাদের, আবার যারা বৌদ্ধ আছে তাদের, আবার যারা খ্রিস্টান আছে তাদের, প্রত্যেকেরই সেম সেম জিনিস দিয়ে তৈরি। মৃত্যুর সময় মানে জন্মের সময় আমাদের কি হচ্ছে? জন্মের সময় হচ্ছে যারা হিন্দু তারাও আহ মানে খালি গায়ে পৃথিবীতে আসছে, তারাও দুটো চোখ নিয়ে আসছে, তারাও একটা তারাও হচ্ছে কি একটা কান নিয়ে আসছে, একটা হচ্ছে নাক নিয়ে আসছে, তারাও হচ্ছে একটা মুখ নিয়ে আসছে, তারাও হচ্ছে দুটো আহ কান নিয়ে আসছে। আবার যারা অন্য ধর্মাবলম্বী আছে তারাও কিন্তু সেম। তো আহ, তারাও হচ্ছে সেম প্রসেসে আসছে, তারাও হচ্ছে কোনো না কোনো মায়ের গর্ভ থেকে আসছে। তো প্রত্যেকেই যেহেতু সেম, জন্মটা যেহেতু প্রত্যেকেরই সেম হয়েছে, মৃত্যুটাও কিন্তু প্রত্যেকেরই সেম। হ্যাঁ, মৃত্যুটা যখন হবে সবাই মানে শ্বাস, আহ আমাদের শ্বাস চলে যাবে, দেন সবাই মারা যাবো। তো এই যে প্রসেসটা, জন্মের সময় সেম, মৃত্যুর সময় সেম, তাহলে মাঝখানে এসে কেন ডিফারেন্স? তো এই যে ওনার কথা হচ্ছে এটা, যে মাঝখানে এসে কেন ডিফারেন্স? তো আমরা সবাই মানুষ, এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। তো যেই স্টেটে বা যেই দেশে বা যেই সমাজে এটাকে বলা হয়
এই প্র্যাকটিসটা করা হয় যে আমরা সবাই সেম, আমরা সবাই মানুষ, এটাই সবচেয়ে বড় পরিচয়, সেটাকে বলা হচ্ছে সেকুলার, মানে ধর্ম নিরপেক্ষতা আর কি। আই স্টেট হুইয়ার অল রিলিজিয়ন্স আর রেসপেক্টেড ইকুয়ালি, সমানভাবে যেখানে হচ্ছে সব ধর্মকেই সম্মান করা হয়, সেই জায়গাটাকে বা সেই স্টেটটাকে বলা হচ্ছে সেকুলার। লালন শাহ সেইট, লালন শাহ বলেছিল অল পিপল আর সেম, তো আমার সব মানুষ হচ্ছে সেম, সবার রক্ত লাল। তো এই যে বিষয়টা, এটাকেই বলা হচ্ছে সেকুলার, মানব ধর্মের সবচেয়ে বড় ধর্ম। তারপরে হচ্ছে কোন জায়গায় যদি ক্রেসি শব্দটা দেখেন, ক্রেসি তার মানে ধরে নেবেন এটা শাসন রিলেটেড। কোনো ওয়ার্ডে, কোনো শব্দে যদি আপনি ক্রেসি শব্দটা পান, CRACY, ক্রেসি শব্দটা যদি পান, তার মানে ধরে নেবেন এটা হচ্ছে শাসন রিলেটেড। শাসন রিলেটেড, বুঝা গেছে? কোন শব্দে যদি ক্রিয়াসি শব্দটা পান তাহলে ধরে নিবেন শাসন রিলেটেড। আগে আমরা কি দেখলাম? আগে আমরা দেখলাম হচ্ছে গামী শব্দটা পেলে তাহলে আমরা ধরে নিব কি রিলেটেড, গামী শব্দটা পেলে সেটা বি রিলেটেড। আর অমনি শব্দটা পেলে, অমনি মানে হচ্ছে ওয়াল, আমরা বলছিলাম না এর আগের ক্লাসে, অমনি মানে হচ্ছে কি ওয়াল। অমনি শব্দটা কোনো ওয়ার্ডে যদি আমরা পাই তাহলে ধরে দিব ওটা ওয়াল। যেমন হচ্ছে অমনি প্রেজেন্ট, যিনি সব জায়গায় উপস্থিত। তারপরে হচ্ছে আপনার অমনি ভোরাস, যিনি সবকিছু খান। হম, এটা। আচ্ছা, তো এখানে হচ্ছে ক্রেসি, কোন শব্দে যদি আমরা ক্রেসি শব্দটা পাই তাহলে আমরা ধরে নিব সেটা কি রিলেটেড, শাসন রিলেটেড। ওকে, দেখেন ডেমোক্রেসি। হ্যাঁ, ডেমোক্রেসি, ক্রেসি মানে হচ্ছে শাসন, আর ডেমো মানে হচ্ছে মানে যেটা বড়। হ্যাঁ, যেমন বলা হয় না যে ডেমো ক্লাস, মানে ক্লাসটা আর কি অনেক বড় আর কি, ক্লাসের ডিউরেশনটা অনেক বড়, ডেমো ক্লাস। তো ডেমো মানে হচ্ছে বড় বা অনেক বিশাল এরকম। আর ক্রেসি মানে হচ্ছে শাসন, তার মানে যেই শাসনটা মানে বড় আকারে হয়, সবার মতামত নিয়ে হয়, সেটাকে বলা হচ্ছে ডেমোক্রেসি। বুঝা গেছে? ডেমো মানে হচ্ছে বিশাল, যেমন ডেমো ক্লাস। তো আর ক্রেসি মানে হচ্ছে শাসন। হ্যাঁ, তো ডেমো মানে হচ্ছে বিশাল বা বড়। হ্যাঁ, আর যেই শাসনটা, তার মানে যেই শাসনটা বিশাল জনসংখ্যা নিয়ে হয় বা বিশাল জনসংখ্যার মতামতকে বেশি প্রাধান্য দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে ডেমোক্রেসি। আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, এটা কে বলেছেন? এটা বলেছেন আব্রাহাম লিঙ্কন। এটা হচ্ছে ডেমোক্রেসির একটা ওয়ান অফ দ্য বেস্ট কোটেশনস। তো আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, আ গভর্নমেন্ট একটা সরকার, অফ দ্য পিপল জনগণের সরকার, বাই দ্য পিপল জনগণের দ্বারা নির্বাচিত সরকার, এন্ড ফর দ্য পিপল এবং আবার জনগণের জন্যই সরকার। অর্থাৎ জনগণের মধ্য থেকে সরকার, জনগণের দ্বারাই সরকার, এবং হচ্ছে জনগণের জন্যই সরকার। তো এটাই হচ্ছে ডেমোক্রেসি। তার মানে দেখেন জনগণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, জনগণ বলতে সবাইকে, সবাইকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ডেমো, ডেমো বিষয়টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই ডেমোক্রেসি মিনস গণতন্ত্র আর কি, মানে যে এই তন্ত্রে সবাই মতামত দিবে এবং সবার মতামতকেই প্রাধান্য দেওয়া হবে, সেটাই হচ্ছে ডেমোক্রেসি। দেন অটোক্রেসি। ক্রেসি মানে কি? শাসন। আচ্ছা, অটোক্রেসি। আর অটো মানে কি? অটো মানে নিচ থেকে। বলছিলাম না যে অটো মানে হচ্ছে নিচ থেকে। যেমন হচ্ছে আহ যেমন হচ্ছে অটোবায়োগ্রাফি। হ্যাঁ, বায়োগ্রাফি মানে কি? যারা অন্যের জীবনী লেখে, হ্যাঁ, অন্য জীবনী লেখে। অটোবায়োগ্রাফি যারা নিজের জীবনী লেখে। অটো মানে নিচ থেকে আর কি, নিচ 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 আর কি। হ্যাঁ, তো অটোক্রেসি, অটোক্রেসি মানে হচ্ছে যেটা নিচ থেকে শাসন করা হয়, শুধুমাত্র একজনে শাসন করে। হুম, শুধুমাত্র একজনে শাসন করে, নিজে নিজেই শাসন করে, সেটাকে বলা হচ্ছে অটোক্রেসি। অটোক্রেসি তার মানে স্বৈরতন্ত্র, যেটাকে বলা হচ্ছে ডেপোটিজম। তো অটোক্রেসির আরেকটা নাম হচ্ছে ডেপোটিজম, এটা একটু মনে রাখবেন, ডেপোটিজম। এটাও আসতে পারে, এটা বিগত সালে আসছিল, সুতরাং এটা মনে রাখতে হবে, ডেপোটিজম। আর গভর্নমেন্ট বাই অন ম্যান, একজন মানুষের দ্বারা, হু হ্যাজ আনলিমিটেড পাওয়ার, যার মানে হচ্ছে অনেক ক্ষমতা আছে, যে নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারে। যেমন এই যে আমাদের প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা, উনি কি করছেন? উনি হচ্ছে নিজের ইচ্ছা মতো সবকিছু শাসন পরিচালনা করছেন। হুম, জনসম্মুখে বলছে যে আহ ইয়েকে আহ, জনসম্মুখে নির্বাচনের আগে বলছিল যে একটা 10টা গুন্ডা, 10টা হুন্ডা, নির্বাচন ঠান্ডা।
এরকম কিন্তু বলছিল। তার মানে দেখেন এই যে অটোক্রেসি বা হচ্ছে স্বৈরতন্ত্র প্রদর্শন করছে। তো একজন রাষ্ট্র পরিচালনা করবে, গণতন্ত্র দেশে একজন রাষ্ট্র পরিচালনা করবে এরকম ব্যক্তির কাছ থেকে এটা হচ্ছে মানানসই নয়। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। তো এটা শাস্তি কিন্তু ওনাকে পেতে হয়েছে। তো অটোক্রেসি মানে তাইলে কি? অটোক্রেসি মানে হচ্ছে যেটা হচ্ছে একজন শাসন পরিচালনা করে, নিজের মতো করে শাসন পরিচালনা করে। যেমন অটোবায়োগ্রাফি মানে কি? অটোবায়োগ্রাফি মানে হচ্ছে যে নিজের মতো করে আর কি, নিজে নিজে যেটা লেখে। তো অটোক্রেসি মানেও এরকম যে যিনি নিজের মতো করে নিজের ইচ্ছা মতো শাসন পরিচালনা করে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে অটোক্রেসি বা স্বৈরতন্ত্র আর কি, নিজের ইচ্ছা মতো যেটা করে। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে থিওক্রেসি। আমরা পড়ছিলাম না থিও মানে কি? থিও যেটা সেটাই ধর্মের সাথে রিলেটেড। যেমন আমরা কি পড়ছিলাম, আমরা হচ্ছে পড়ছিলাম থিস্ট। থিস্ট মানে কি? যিনি ধর্মে বিশ্বাস করেন। অ্যাথিস্ট যিনি ধর্মে বিশ্বাস করেন না, নাস্তিক। তো পড়ছিলাম না? তার মানে থিও যদি কোনো শব্দে থাকে সেটাই ধর্ম রিলেটেড। আর ক্রেসি মানে কি? ক্রেসি মানে হচ্ছে ক্রেসি মানে কি? ক্রেসি মানে শাসন। তার মানে থিও ক্রেসি মানে হচ্ছে যেই শাসনটা ধর্ম দ্বারা পরিচালিত হয় সেটাকে বলা হচ্ছে থিওক্রেসি। যেমন যেমন ধরেন যে সৌদি আরবিয়া, এখানে কিন্তু ইসলামিক ধর্ম দ্বারাই রাষ্ট্র পরিচালনা হয় মেনলি। কারণ হচ্ছে যে ইসলামিক ধর্মে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে। তো এই যে এটা কিন্তু হচ্ছে ইসলামী শরিয়া আইন। তো এটা কিন্তু এই যে এখানে প্র্যাকটিক্যালি আছে। সৌদি আরবে প্র্যাকটিক্যালি আছে। তো সৌদি আরব পরিচালিত হয় থিওক্রেসি মাধ্যমে। অর্থাৎ আপনার হচ্ছে কি বলা যায় যে মানে ধর্মে যে বা শরিয়া যে আইন আছে সেটার মাধ্যমে। তো এটাকে বলা হচ্ছে থিওক্রেসি। আচ্ছা, তারপরে হচ্ছে অলিগার্সি। অলিগার্সি অলিগার্সি মানে হচ্ছে গভর্নমেন্ট বাই স্মল গ্রুপস অফ পিপল। অর্থাৎ কিছু নির্দিষ্ট গ্রুপের মধ্যে, হ্যাঁ, ছোট কিছু নির্দিষ্ট গ্রুপের মধ্যে যদি শাসন পরিচালনা থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অলিগার্সি। বুঝা গেছে? অলিগার্সি। যেমন ইউএই, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত। Okay. তারপরে দেখেন আরো কিছু আছে, মোনাক্রাসি। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার রাজা দ্বারা পরিচালিত হয়। মনোক্রেসি, হ্যাঁ, ক্রেসি মানে শাসন, মনো মানে হচ্ছে রাজা আর কি। তো মনোক্রেসি মানে হচ্ছে যেটা রাজা দ্বারা পরিচালিত হয় সেই শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে। তারপরে হচ্ছে ব্যুরোক্রেসি, যেটা হচ্ছে আপনার আহ আমলাতন্ত্র দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ যে শাসন ব্যবস্থাটা আমলাতন্ত্র দ্বারা পরিচালিত হয় সেটাকে বলা হচ্ছে ব্যুরোক্রেসি। আর গভর্নমেন্ট বাই অফিসিয়ালস, যারা হচ্ছে যে আমলাতন্ত্র আছে তাদের দ্বারা যে এই শাসনটা পরিচালিত হয় সেটাকে বলা হচ্ছে ব্যুরোক্রেসি। আচ্ছা, তো আমরা ক্রেসি শব্দ দিয়ে আরেকবার একটু দেখে নিই। প্রথম হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। যেটা মানে জনগণের মতামতকে বেশি প্রাধান্য দেওয়া হবে সেটাকে বলা হচ্ছে ডেমোক্রেসি। আচ্ছা, অটোক্রেসি। অটোক্রেসি মানে হচ্ছে স্বৈরতন্ত্র। হুম, এটার অপর নাম হচ্ছে ডেপোটিজম। ডেপোটিজম প্রদর্শন করা আর কি। তারপরে থিওক্রেসি। থিওক্রেসি মানে হচ্ছে যেটা ধর্ম দ্বারা পরিচালিত হয়, যে শাসন ব্যবস্থা ধর্ম দ্বারা পরিচালিত হয় সেটাকে বলা হচ্ছে থিওক্রেসি। আচ্ছা, তারপরে অলিগার্সি। অলিগার্কি মানে হচ্ছে যেটা হচ্ছে কিছু নির্দিষ্ট সংখ্যক গ্রুপ দ্বারা যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় ওইটাকে বলা হচ্ছে অলিগার্কি। তারপরে হচ্ছে মনোক্রেসি। মনোক্রেসি মানে হচ্ছে যেটা রাজাদের দ্বারা পরিচালিত হয় যে শাসন ব্যবস্থা। তারপরে ব্যুরোক্রেসি, যেটা হচ্ছে আমলাতন্ত্র দ্বারা পরিচালিত। তো এই ছিল ক্রেসি। এই কয়েকটা বেশি গুরুত্বপূর্ণ, ডেমোক্রেসি এটা গুরুত্বপূর্ণ। তারপরে অর্থাৎ 12 থেকে যেগুলো ই আছে 15 পর্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, আর 17 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। তো 16 নাম্বারটা গুরুত্বপূর্ণ বাট কম। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখেন ফ্যান্টাসি ইজ অ্যান ইমাজিনারি স্টোরি। আচ্ছা, তো এটা হচ্ছে একটু মনে রাখতে হবে ফ্যান্টাসি কি। ফ্যান্টাসি হচ্ছে ইমাজিনারি স্টোরি। ইমাজিনারি স্টোরি যেটা হচ্ছে আমরা কল্পনা করতে থাকি সেটাই হচ্ছে ফ্যান্টাসি। যেমন যেগুলো অবাস্তব জিনিস, হ্যাঁ, যেমন হচ্ছে অবাস্তব জিনিস ইমাজিনারি স্টোরি। যেমন হচ্ছে আমি যদি দেশের সরকার হতাম, ইফ আই উই আর
দ্য প্রেসিডেন্ট অফ আ কান্ট্রি। তো এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইমাজিনারি স্টোরি, তো এটাকে বলা হচ্ছে ফ্যান্টাসি। তারপরে হচ্ছে কিছু দুই তিন শব্দ আছে, এগুলো একটু মুখস্থ করতে হবে। ডগ হচ্ছে, ডগ যে শব্দটা করে বা ডগ হচ্ছে যে আহ ঘেউ ঘেউ করে, সেটাকে বলা হয় বার্ক। ডগ করে হচ্ছে বার্ক। ডগ যে ঘেউ ঘেউ করে সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে বার্ক। আর তাইলে হর্স কি করে, হ্যাঁ, হর্স যে হচ্ছে ডাকে, তাইলে সেটাকে কি বলা হয়? অর্থাৎ ডগ যে ডাকে বা কুকুর যে ডাকে সেটাকে বলা হচ্ছে বার্ক। তাহলে হর্স যে ডাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় নেই। নেই। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে কয়েকবার আসছে, সো এটা একটু মুখস্থ করতে হবে। ফার্স্ট ডাক সেটাকে বলা হয় নেই। আচ্ছা, তারপরে হচ্ছে বেবি ফিশ। বেবি ফিশকে বলা হয় ফ্রাই। অর্থাৎ মাছের যে আছে, হ্যাঁ, মাছের যে হচ্ছে ছোট ছোট পোনা আছে সেটাকে বলা হচ্ছে ফ্রাই। ফ্রাই। তারপরে হচ্ছে বেবি ক্যাটকে বলা হয় কিটেন। বেবি ফিশকে বলা হয় ফ্রাই, আর বেবি ক্যাটকে বলা হয় কিটেন। আচ্ছা, তার মানে এই কয়েকটা একটু মুখস্থ করতে হবে যে ফ্যান্টাসি ইজ অ্যান ইমাজিনারি স্টোরি, এটা মনে থাকে। আচ্ছা, ডগ যেটা করে সেটাকে বলা হয় বার্ড, আর হচ্ছে হর্স যেটা করে সেটাকে বলা হয় pig। আচ্ছা, তারপরে হচ্ছে আহ বেবি ফিশকে বলা হয় ফ্রাই, আর বেবি ক্যাটকে বলা হয় কিটেন। এই যে ক্যাট থেকে হচ্ছে কিটেন মনে রাখবেন, আর ফিশ থেকে ফ্রাই, ইজিলি মনে থাকবে। দেখেন ফিশে অ্যাপ দ্বারা শুরু আছে, ফ্রাই এ অ্যাপ দ্বারা শুরু আছে, ওকে। ক্যাটে সি দ্বারা শুরু আছে, আর কিটেনে কি মানে সি এর মতো আর কি, আহ কে দ্বারা শুরু আছে। দেন এই যে আমরা 18 নম্বর দেখবো। এখান থেকে একটু ডিফারেন্ট জিনিস দেখবো, বাট খুবই ইন্টারেস্টিং। খুবই ইন্টারেস্টিং হবে। তো দেখেন, আহ পিউপটাল। পিউপটার মানে হচ্ছে অন হু পারফর্মস উইথ পিউপস। অর্থাৎ মানে হচ্ছে যারা পুতুল দিয়ে খেলা দেখায়, পুতুল দিয়ে যারা খেলা দেখায়, বিভিন্ন মেলাতে গেলে দেখবেন যে পুতুল দিয়ে পুতুল নাচ দেখায় বা হচ্ছে পুতুলদের ইয়ে দেখায়, ড্যান্স দেখায়, তো এটাকে বলা হচ্ছে, যারা দেখায় তাদেরকে বলা হচ্ছে পিউপটার। অন হু পারফর্মস উইথ পিউপস। আচ্ছা, I saw a tutor during fun with the crazy baby। অর্থাৎ আমি একজন এই যে যারা পুতুল দিয়ে খেলা দেখা তাদেরকে দেখলাম, তারা কি করতেছিল, তারা হচ্ছে একটা বাচ্চার সাথে মজা করতেছিল। উম, তো দেখবেন যে বিভিন্ন মেলায় বা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে, তো এই যে প্রিপটাররা আসে, তারা হচ্ছে কি করে, পুতুল দিয়ে বিভিন্ন খেলা দেখায় এবং সেখান থেকে টাকা আর্ন করে আর কি। দেন হচ্ছে বুলনেরাবল, যেটা সহজেই কি হয়, সহজেই হচ্ছে যেটা ইনজোর হয়ে যায় বা সহজেই যেটা রোগাক্রান্ত হয়ে যায়, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বুলনেরাবল। যেমন হচ্ছে এই যে ব্রাজিলের তারকা নেইমার, তো উনি হচ্ছে কিন্তু আহ উনার শরীরে কিন্তু অনেক ইনজুর, হ্যাঁ। তো উনি হচ্ছে কি ফুটবল খেলতে গেলে বেশিরভাগ সময় দেখা যায় যে বুলনেরেবল হয়ে পড়ে। সো উই ক্যান কল হিম vulnerable person. Okay. One who is susceptible to injury and disease is called vulnerable। অর্থাৎ যারা খুব সহজেই ইনজুর হয়ে যায়, হ্যাঁ, যারা খুব সহজে ইনজুর হয়ে যায় অথবা হচ্ছে রোগে আক্রান্ত হয়ে যায় তাদেরকে বলা হচ্ছে vulnerable। ওকে। তার মানে পিউপটার মানে কি? পিউপটার মানে হচ্ছে যারা যারা হচ্ছে কি করে, যারা হচ্ছে এই পুতুল দিয়ে খেলা দেখে তাদেরকে বলা হচ্ছে পিউপটার। আর যারা সহজেই রোগাক্রান্ত হয়ে যায়, যারা সহজেই ভেঙে পড়ে, সেটাকে বলা হচ্ছে vulnerable। নেইমার ইজ দ্য গাই হু ইজ হু অলওয়েজ লুকস vulnerable, যাকে সবসময় vulnerable হতে দেখা যায়। হুম, আচ্ছা। ফাস্ট ট্র্যাক। ফাস্ট মানে দ্রুত, ট্র্যাক মানে হচ্ছে কোনো কিছু ট্র্যাক করা, কোনো কিছু ট্র্যাক করা, হ্যাঁ, কোনো কিছু কি করা, ট্র্যাক করা, অর্থাৎ নিশানা করা আর কি। ফার্স্ট ট্র্যাক, দ্রুত নিশানা করা, তার মানে কোনো একটা ওয়েতে যাতে আমরা দ্রুত পৌঁছাতে পারি, যাতে আমরা দ্রুত সাকসেস হতে পারি, সেখানে যাতে আমরা দ্রুত অ্যাচিভ করতে পারি। তো এই যে প্রসেস, এটাকে বলা হচ্ছে ফার্স্ট ট্র্যাক। আর কুইক পথ টু অ্যাচিভ সামথিং। যেমন হচ্ছে এই যে অ্যাডমিশন টেস্ট গাইডলাইন, তো গাইডলাইনের মাধ্যমে আমরা কি করতে পারবো, এই অ্যাডমিশনকে আমরা খুব দ্রুত ট্র্যাক করতে পারবো।
তো এজন্য এই এডমিশন টেস্টের গাইডলাইনকে বলা হচ্ছে ফাস্ট ট্র্যাক। অর্থাৎ কোন একটা জিনিস যেটাকে হচ্ছে দ্রুত ট্র্যাক করা যায়, বা কোন একটা জিনিস যেটাকে অ্যাচিভ করার জন্য আমরা খুব দ্রুত আগাতে পারি, বা ও সহজ পন্থা অবলম্বন করতে পারি, তো এই প্রসেসটাকে বলা হচ্ছে ফাস্ট ট্র্যাক। যেমন হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, বোঝা, টিচার্স সাইকোলজি, অর্থাৎ শিক্ষকদের সাইকোলজি বোঝা ইন অ্যান এডমিশন টেস্টে। তার মানে হচ্ছে শিক্ষক কোন টাইপের কোশ্চেন করবেন, কোথায় থেকে কোশ্চেন করেন, কিভাবে কোশ্চেন করেন, এই যে জিনিসটা বোঝা, এটাকে বলা হচ্ছে ইজ দ্য ফার্স্ট অ্যাক্ট অফ বিং সাকসেস। অর্থাৎ এডমিশন টেস্টে সাকসেস হওয়া, এটাই হচ্ছে প্রথম টেক। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম টেক। অর্থাৎ টিচাররা কোন জায়গা থেকে কোশ্চেন করেন, কিভাবে কোশ্চেন করেন, তো টিচারদের এই যে সাইকোলজিটা আছে, তো এটা বোঝাটাই হচ্ছে অ্যাডমিশন টেস্টের ফার্স্ট ট্র্যাক। অর্থাৎ অ্যাডমিশন টেস্টে সাকসেস হওয়া ফার্স্ট ট্র্যাক। ওকে, আমরা একটু রিভিশন করে নেই। আচ্ছা, ফ্যান্টাসি ইজ অ্যান ইমাজিনারি স্টোরি। তারপরে ডগ যেটা করে সেটা হচ্ছে বার্ক, আর হর্স যেটা করে সেটা হচ্ছে নি। বেবি ফিশকে আমরা বলি ফ্রাই, আর বেবি ক্যাটকে আমরা বলি কিটেন। যারা পুতুল দিয়ে খেলা দেখে তাদেরকে বলা হয় পিউপটা। তারপরে যেটা সহজেই ভঙ্গুর হয়ে যায়, বা যেটা সহজেই ইনজুরি হয়ে যায়, বা যেটা সহজেই ভেঙে যায়, সেটাকে বলা হচ্ছে vulnerable। আচ্ছা, তারপরে কোন একটা জিনিস খুব দ্রুত ট্যাগ করার পদ্ধতিটিকে বলা হচ্ছে ফাস্ট ট্র্যাক। যেমন এডমিশন টেস্টে টিচারদের সাইকোলজি বোঝা, এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাক হতে পারে। তারপরে হচ্ছে রোমিনেন্ট। রোমিনেন্ট মানে হচ্ছে জাবর কাটা প্রাণী, চিউড চিউইং অ্যানিমাল। তার মানে হচ্ছে জাবর কাটা প্রাণী, অর্থাৎ যে প্রাণীগুলো হচ্ছে দেখবেন দাঁড়িয়ে থেকে হচ্ছে মুখ চিবা, সেটাকে বলা হচ্ছে রুমিন্যান্ট। হ্যাঁ, জাবর কাটা প্রাণী। যেমন দেখবেন যে গরু, তারা কি করে, তারা হচ্ছে রাতে যখন ঘুমায় তখনও কিন্তু তারা হচ্ছে মুখ চিবাইতে থাকে। তো এই যে জাবর কাটে, এই অবস্থাটাকে বলা হচ্ছে রুমেন। যেমন এই যে গরুগুলো আছে দেখেন, যে যেটা এই যে শুয়ে আছে, হ্যাঁ, এটা কিন্তু এই যে জাবর কাটাচ্ছে। তো এই যে যে সমস্ত প্রাণীগুলো জাবর কাটায় তাদেরকে বলা হচ্ছে রোমিনেন্ট, অর্থাৎ জাবর কাটা প্রাণী, চিউড চুইং অ্যানিমাল। ওকে, তারপরে হচ্ছে হোমোজেনাস। আচ্ছা, জেনাস মানে হচ্ছে, আচ্ছা, হোমোজেনাস মানে হচ্ছে একই প্রজাতির ব্যক্তি। হ্যাঁ, হোমো মানে হচ্ছে একই, অর্থাৎ যারা একই প্রজাতির ব্যক্তি আছে তাদেরকে বলা হচ্ছে হোমোজেনাস। আর গ্রুপ অফ পিপল হু আর সেম কোয়ালিটি। যেমন বলা হয় না যে আহ কি বলা হয় যে, দেখেন নিচে দেওয়া আছে যে বার্ডস অফ আ ফিডার ফ্লক টুগেদার। অর্থাৎ চড়ে চড়ে মাসতুতো ভাই, বলা হয় না যে চড়ে চড়ে মাসতুতো ভাই, তার মানে হচ্ছে দুই চড়ে মাসতুতো ভাই হয়ে যায়। তো এই যে দুইজনেরই ক্যারেক্টার এক, দুইজনেরই লক্ষ্য এক, দুইজনেরই উদ্দেশ্য এক, তো এটাকে বলা হচ্ছে হোমোজেনাস, মানে একই প্রজাতির লোক। যেমন দেখবেন যে যারা হচ্ছে একটু ধার্মিক টাইপের হয়, তারা কিন্তু ধার্মিক টাইপের মানুষের পাশে, মানে মানুষের সাথে মিশে। আবার যারা একটু মানে হয়, কি বলে যে যারা হচ্ছে একটু অন্য টাইপের হয়, তারা কিন্তু ওই টাইপের লোকের সাথে মিশে। যারা গান গায় যারা গান গায় তাদের সাথে মিশে, তাদের সাথে ফ্রেন্ডশিপ থাকে। আবার যারা আপনার খেলাধুলা করে, তারা হচ্ছে তাদের সাথে মিশে যারা খেলাধুলা করে। আবার যারা পলিটিক্স করে, তারা তাদের সাথে মিশে যারা পলিটিক্স করে। সো এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে হোমোজেনাস, মানে একই প্রজাতির লোকের সাথে থাকা। হ্যাঁ, যেমন চোরে চোরে মাসতুতো ভাই, উনিও চুরি করতে যাচ্ছে, ইনিও চুরি করতে যাচ্ছে, দুইজনেরই সেম উদ্দেশ্য। সো উই ক্যান কল হিম উই ক্যান কল দ্য প্রসেস হোমোজেনাস। বার্ডস অফ ফেদার ফ্লক টুগেদার। অর্থাৎ চোরে চোরে কি মাসতুতো ভাই। আপনাদের যদি পিডিএফ প্রয়োজন হয় এই নম্বরে নক করবেন হোয়াটসঅ্যাপে। তারপরে হচ্ছে ইকুইভোকেশন। ইকুইভোকেশন মানে হচ্ছে একটা জিনিস দিয়ে দুইটা বিপরীত অর্থ প্রকাশ করা। এটাকে বলা হচ্ছে ইকুইভোকেশন। টু কন্ট্রারি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট, অর্থাৎ এক কথার মাধ্যমেই দুইটা জিনিস প্রকাশ করা। হ্যাঁ,
একটা কথার মাধ্যমে দুইটা ভিন্ন ধর্মী জিনিসকে প্রকাশ করা, এটাকে বলা হচ্ছে একই ভোকেশন। যেমন যেমন হচ্ছে এই যে প্রথম ব্যক্তি, ওনার দৃষ্টিতে এটা হচ্ছে সিক্স, ওনার দৃষ্টিতে কি এটা হচ্ছে সিক্স। আবার এই যে দ্বিতীয় ব্যক্তি, ওনার দৃষ্টিতে হচ্ছে নাইন। তো উনি বলতেছে সিক্স, ইনি বলতেছে নাইন, কিন্তু বিষয় কিন্তু একটাই, দেখেন, সিক্স এর মতো লাগতেছে আবার নাইন এর মতো লাগতেছে। তার মানে এই একটা সিম্বল দিয়ে, সিক্স অথবা নাইন যেটাই হোক, এই একটা সিম্বল দিয়ে দুইটা কন্ট্রোডাক্টরি থিংকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, দুইটা ভিন্ন ধর্মী জিনিসকে বোঝানো হচ্ছে। তো এই যে প্রসেস, এটাকে বলা হচ্ছে ইকুইভোকেশন। আচ্ছা, জাস্ট বিকজ ইউ আর রাইট, ইউ আর রাইট ডাজন্ট মিন আই এম রং। অর্থাৎ তুমি সঠিক এর মানে এই নয় যে আমি ভুল। ইউ জাস্ট হ্যাভেন সিন লাইফ ফ্রম মাই পজিশন, তুমি আমার পজিশন থেকে বা আমার অবস্থান থেকে তুমি লাইফকে ইয়ে করো না, দেখো না। তো এই যে ওনার কাছে যেটা সিক্স ঠিক মনে হচ্ছে, ওনার কাছে আবার এটাকে নাইন মনে হচ্ছে, তার মানে ওনার সিক্স কে ওনার কাছে ভুল মনে হচ্ছে। তো এই যে দেখেন, একটা জিনিসই দুইজনের কাছে দুই রকম লাগে, দুইজনের কাছে দুই রকম লাগে। তো এই যে এই অবস্থাটাই বলা হচ্ছে যে ইকুইভোকেশন। তো এটা কিন্তু খুবই ডিপলি একটা মিনিং, যে আপনাদেরও যারা সেকেন্ড টাইমার আছে তাদের কাছে এখন হয়তোবা অনেক অনেক হচ্ছে মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, বা যারা এডমিশন প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে অনেকেরই কঠিন মনে হচ্ছে, আবার অনেকে এটা কিন্তু এনজয় করতেছেন। তো সেম সিচুয়েশন বা ডিফারেন্স, কিন্তু এটা কিন্তু ডিফারেন্স, সিচুয়েশন কিন্তু same। সিচুয়েশন কিন্তু সেম, বাট হচ্ছে রেজাল্ট কিন্তু ডিফারেন্ট। সো এটাকেই বলা হচ্ছে ইকুইভোকেশন। যেমন আই উইল গিভ এ রিং টুমরো, অর্থাৎ আমি তোমাকে আগামীকাল একটা, এটাকে বলা হচ্ছে রিং দিব, রিং দিব, রিং দিব মানে কল দিব। আমি আগামীকাল তোমাকে একটা কল দিব, নাকি হচ্ছে আমি আগামীকাল তোমাকে একটা আংটি দিব, এই দুইটা, দেখেন রিং দ্বারা দুইটা জিনিসকে বোঝানো হচ্ছে। আগামীকাল আমি তোমাকে একটা কল দিব, অথবা আগামীকাল তোমাকে আমি রিং দিব, রিং বলতে আংটি দিব। তো এখন কোনটা ধরে নিব, যে কল দিবে নাকি আংটি দিবে? তো এই যে দেখেন, একটা জিনিস দিয়েই দুইটা ভিন্ন ধর্মী জিনিসকে বোঝানো হচ্ছে, একটা ওয়ার্ড দিয়ে দুইটা ভিন্ন ধর্মী জিনিসকে বোঝানো হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইকুইভোকেশন। ঠিক আছে, ওকে। তারপরে উইঙ্ক, উইঙ্ক মানে হচ্ছে আহ উইঙ্ক মানে হচ্ছে কি করা, কাউকে হচ্ছে যেটাকে বলা হয় যে চোখ মারা আর কি, এটা হচ্ছে উইঙ্ক। যেমন হচ্ছে এই যে উনি এই ব্যক্তি, দেখেন এই ভদ্রলোক কি করতেছে, যে কাউকে ইশারা করতেছে, হ্যাঁ, ইশারা করতেছে। তো এটাকে বলা হচ্ছে যে উইঙ্ক, কাউকে কি করা, ইশারা করা বা চোখ মারা। আচ্ছা, প্লেবিস প্লেবিস সাইড, প্লেবিস সাইড মানে হচ্ছে আহ গণভোট আর কি, ইউনাইটেড অপিনিয়ন, সম্মিলিত মতামত। তো এটাকে বলা হচ্ছে প্লেবিসাইড, গণভোট বা সম্মিলিত মতামত। আচ্ছা, গণভোট কখন হয়? যখন হচ্ছে সম্মিলিত মতামত হয়, মানে ভোটের মাধ্যমে আমরা কি করি, আমরা আমাদের মতামত প্রকাশ করি। ভোটের মাধ্যমে আমরা কি করি, ধরেন যে দুইজন মানুষ দাঁড়াইছে, হ্যাঁ, সেখানে হচ্ছে আপনার 100 জন ব্যক্তি আছে, 100 জন ব্যক্তি ভোট দেবে। তো কি করা হইলো, যে ভোটাভুটি করা হইলো, ভোটাভুটির মাধ্যমে সবার ওপিনিয়ন দিতেছে যে ফার্স্ট ব্যক্তিটা সঠিক নাকি সেকেন্ড ব্যক্তিটা সঠিক। তো এটা যে এই যে ওপিনিয়নটা দিচ্ছে, যাদের ওপিনিয়নটা বেশি পড়তেছে, মানে যারা হচ্ছে প্রথম ব্যক্তিকে বেশি সঠিক মনে করতেছে, তো আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে দ্বিতীয় ব্যক্তিকে সঠিক মনে করতেছে। তো এই যে দুইটা জিনিসের ভিতরে যেটার ভোট বেশি পড়তেছে তারাই হচ্ছে আলটিমেটলি উইনার হচ্ছে, রাইট? তো এই যে এই বিষয়টা হলো, এটাকে বলা হচ্ছে প্লেবিসাইট, মানে সবার সম্মিলিত মতামত। তো ভোটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিজেদের মতামত গুলোকে প্রকাশ করি। ওকে। তারপরে হচ্ছে অফিসিয়ালাইজ, মানে হচ্ছে যেই ভাষাগুলো অফিসে ব্যবহার করা হয়, যে ভাষাটা অফিসে ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে অফিসিয়ালাইজ। দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ ইউজড ইন দ্য অফিস। ওকে, অফিসে যে ভাষাটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে অফিসিয়ালাইজ। যেমন আমরা ফ্রেন্ডদের সাথে যেই ভাষায় কথা বলি সেটা কিন্তু আমরা আমাদের বাবা মার সাথে কথা বলি না। আবার আমরা কাজিনদের সাথে যে ভাষায় কথা বলি সেটা, সেই ভাষায় কিন্তু আমরা আবার আমাদের টিচারদের সাথে বলি না। আবার আমরা আমাদের হচ্ছে এই যে উম, বাচ্চাদের সাথে যেই ভাষায় কথা বলি বা যেইভাবে কথা বলি, ঠিক একইভাবে কিন্তু আমরা
অপরিচিত একজন ব্যক্তির সাথে কথা বলি না। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তো এটাই হচ্ছে অফিসিয়ালাইজ মানে আহ, হুম, এটা হয় আর কি। তো অফিসিয়ালাইজ মানে হচ্ছে বোঝা গেছে যে যে ভাষাটা শুধুমাত্র অফিসে ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে অফিসিয়ালাইজ। দ্য ম্যানেজার ওয়াজ রিজেক্টেড, ম্যানেজারকে রিজেক্ট করা হয়েছিল ফ্রম দ্য অফিস, ফ্রম দ্য জব, জব থেকে, ফর দ্য কজ অফ অফিসিয়ালাইজ রুড বিহেভ, অর্থাৎ মানে অফিসের খারাপ আহ, ব্যবহারের জন্য তাকে ই করা হয়েছিল, বরখাস্ত করা হয়েছিল। রাজ ম্যাটার্স, অর্থাৎ একটা হচ্ছে নইজি অ্যাক্টিভিটি বা নইজি সিচুয়েশন, হ্যাঁ, যেটা হচ্ছে কি বলা যায় যে একটা হচ্ছে হইচইপূর্ণ একটা অবস্থা, এটাকে বলা হচ্ছে রাজ ম্যাটার্স। যেমন 2022 সালে আর্জেন্টিনা যখন এই ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখে, তখন দেখেন যে এই যে সবার ভিতরে একটা উত্তেজনাপূর্ণ একটা অবস্থা। তো এই যে অবস্থা এটাকে বলা হচ্ছে রাজম্যাটার্স। একদম বাম দিকে দেখেন, সরি একদম ডান দিকে দেখেন একজন ব্যক্তি, উনি হচ্ছে সম্ভবত ব্রাজিল ছিল, একদম মন খারাপ করে উপর দিকে তাকায় আছে, হ্যাঁ। তো এই যে মানে সবার একটা মানে হইচইপূর্ণ অবস্থা, এর ভিতরে উনি সম্ভবত আর্জেন্টিনা বিরোধী ছিল, এই জন্য দেখেন মন খারাপ করে তাকায় আছে। তো এই যে একটা অবস্থা, হইচইপূর্ণ যে একটা অবস্থা, এটাকে বলা হচ্ছে রাজম্যাটার্স। এটাকে কি বলা হচ্ছে? রাজম্যাটার্স বলা হচ্ছে। দ্য সিচুয়েশন অফ টোটালি রাজম্যাটার্স when the আর্জেন্টিনা won the World Cup final. রাজম্যাটার্স মানে কি তাহলে? হইচইপূর্ণ একটা অবস্থা। আচ্ছা একটু রিভিশন করে আসি। আচ্ছা দেখেন, ওকে 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 ওকে। আচ্ছা ফাস্ট ট্র্যাক মানে কি? যেটা হচ্ছে খুব দ্রুত ট্র্যাক করা যায়, হ্যাঁ, খুব দ্রুত বা যে জিনিসটা ট্র্যাক করা যায় বা খুব দ্রুত যেটাতে পৌঁছানো যায় সেটা হচ্ছে ফাস্ট ট্র্যাক হচ্ছে। রুমিন্যান্ট মানে কি? জাবর কাটা প্রাণী, যেমন গরু, তারা ঘুমিয়ে থেকে যে জাবর কাটে সেটাকে বলা হচ্ছে রুমিন্যান্ট। হোমোজেনাস মানে একই প্রজাতির ব্যক্তি, যেমন হচ্ছে চোরে চোরে মাসতুতো ভাই হতে পারে। ইকুইভোকেশন, একটা জিনিস দিয়ে দুইটা মিনিটকে বোঝানো হয়, বাট দুইটা মিনিট হচ্ছে ভিন্ন ভিন্ন মিনিং। ইকুইভোকেশন, ওকে। উইঙ্ক, উইঙ্ক মানে কি? উইঙ্ক মানে হচ্ছে আপনার কি বলা, ইশারা করা, চোখ দিয়ে কাউকে ইশারা করা, এটাকে বলা হচ্ছে উইঙ্ক। তারপরে প্লেবিসাইট মানে হচ্ছে কি? গণভোট, হ্যাঁ, সম্মিলিত যেটা ভোট দেওয়া হয় বা সবার যে ভোট দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে প্লেবিসাইট, ওকে। অফিসিয়াল আই, যে ভাষাটা অফিসে ব্যবহার করা হয়। তারপরে রাজমাটাস মানে একটা হইচইপূর্ণ অবস্থা, হ্যাঁ, এমন একটা সিচুয়েশন যেখানে হচ্ছে খুবই হইচই করা হয় সেটাকে বলা হচ্ছে রাজম্যাটার্স। যেমন আমরা মসজিদে গিয়ে কিন্তু এটা আমরা করি না, হুম? মসজিদে গিয়ে আমরা কিন্তু এটা করি না, বাট আমরা যখন এই যে ফ্রেন্ডদের সাথে থাকি বা পিকনিক করি তখন কিন্তু এই অ্যাক্টিভিটিস গুলো আমরা করি। সো এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে রাজম্যাটার্স। আচ্ছা, আর্চিপেলাগো মানে হচ্ছে দ্বীপপুঞ্জ, মেনি আইসল্যান্ডস, মেনি আইসল্যান্ডস। তো আর্চিপেলাগো মানে হচ্ছে দ্বীপপুঞ্জ, অর্থাৎ বিভিন্ন দ্বীপের সমষ্টি, এটাকে বলা হচ্ছে আর্চিপেলাগো। যেমন ধরেন যে এই যে ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপ আছে, ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপ আছে। তো এই যে দ্বীপগুলো, দেখেন এই যে দ্বীপ, এই যে দ্বীপ, এই যে দ্বীপ, এই যে মানে বিভিন্ন দ্বীপ আছে, এক এক জায়গায় এক এক রকম দ্বীপ। দ্বীপ মানে কি? পানি থাকবে আর মাঝখানে হচ্ছে কোন একটা চর জেগে উঠবে এটা। তো ইন্দোনেশিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ আর্চিপেলাগো, কারণ হচ্ছে ইন্দোনেশিয়াকে বলা হয় আহ দ্বীপের সমষ্টি আর কি, একটা দেশ। আচ্ছা, তারপরে হচ্ছে কোহেনশিপ, কোহেনশিপ মানে হচ্ছে স্ট্রিক টুগেদার, হ্যাঁ, স্ট্রিক টুগেদার মানে একই সাথে থাকা আর কি, হ্যাঁ, একই সাথে একদম শেষ পর্যন্ত থাকা। তো কোহেনশিপ মানে হচ্ছে মানে দুইজনেরই আর কি মতামত, সেম মতামত, সেম জিনিস করা, বা হচ্ছে আহ সেম ওপিনিয়ন, এটাকে বলা হচ্ছে কোহেনশিপ, হ্যাঁ, স্ট্রিক টুগেদার। যেমন হচ্ছে এই যে এই ছেলেটা এই মেয়েকে লাভ করে আর মেয়েটা এই ছেলেকে লাভ করে, তো দুইজনের যে বিষয়টা এটাকে বলা হচ্ছে কোহেনসিভ। আচ্ছা, দেন অবনংসার্স মানে হচ্ছে ভেরি আনপ্লেজেন্ট, হ্যাঁ, অবনংসার্স মানে হচ্ছে খুবই একটা অপ্রীতিকর অবস্থা, যেখান থেকে হচ্ছে যেখানে হচ্ছে খুবই কি বলা যায় বোরিং লাগে, এরকম একটা অবস্থা, এটাকে বলা হচ্ছে অবনংস। যেমন ধরেন যে এই যে রাস্তার পাশ দিয়ে দেখেন যে বিভিন্ন নোংরা আবর্জনা ফেলা হয়েছে, তো কাউকে যদি এই পাশ দিয়ে হেঁটে আসতে বলে তাহলে কিন্তু এটা খুবই একটা অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হবে, অবনংসার সিচুয়েশন তৈরি হবে। এই পাশ দিয়ে হেঁটে আসতে মানে এই রাস্তার এই পাশ দিয়ে হেঁটে আসতে কেউ কি কমফোর্ট ফিল করবে? করবে না। সো এই যে সিচুয়েশনটা এটাকে বলা হচ্ছে অবনংসার। আই কুড নট ওয়াক অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় হাঁটতে পারতাম না। আই ওয়াজ
ইট ওয়াজ সো অবনংসার সিচুয়েশন, এটা খুবই গিয়েছিল অপ্রীতিকর একটা অবস্থা ছিল। তার মানে অবনংসাস মানে হচ্ছে কি ভেরি আনপ্লেজেন্ট, খুবই একটা অপ্রীতিকর অবস্থা, বা হচ্ছে খুবই একটা কি অস্বস্তিদায়ক অবস্থা, এটাকে বলা হচ্ছে অবনংসাস। তারপর হচ্ছে স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে অর্থনীতির এমন একটা অবস্থা যেখানে হচ্ছে উৎপাদন বাড়ে না। হ্যাঁ, অর্থনীতির এমন একটা অবস্থা যেখানে উৎপাদন বাড়ে না, বাট উৎপাদন বাড়ে না কিন্তু মুদ্রাস্ফীতি বাড়ে। হ্যাঁ, উৎপাদন বাড়ে না কিন্তু মুদ্রাস্ফীতি বাড়ে, এবং আস্তে 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 অর্থনীতিটা, অর্থাৎ একটা দেশের অর্থনীতিটা স্লো করে বা ডাউন করে, এই যে একটা অবস্থা, এটাকে বলা হচ্ছে স্ট্যাগফ্লেশন। আমি আবার বলতেছি, স্ট্যাগফ্লেশন মূলত একটা অর্থনীতি থেকে ওয়ার্ডটা আসছে। তো স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে অর্থনীতির এমন একটা অবস্থা, হুম, যেখানে উৎপাদন বাড়ে না, উৎপাদন বাড়ে না, বাড়ে হচ্ছে এই মুদ্রাস্ফীতি বাড়ে, উৎপাদন বাড়ে না, বরং মুদ্রাস্ফীতি বাড়ে, এবং অর্থনীতি আলটিমেটলি বা স্লোলি কি করে, কন্টিনিউয়াসলি কি করে, কন্টিনিউয়াসলি হচ্ছে ডাউনফল করে, আস্তে আস্তে নিচের দিকে আসে অর্থনীতি। তো এই অবস্থাটাকেই বলা হচ্ছে স্ট্যাগফ্লেশন। যেমন হচ্ছে এই যে ইকোনমি কি করতেছে, একটা দেশের অর্থনীতি কি করতেছে, এই যে এখান থেকে শুরু হয়েছে আস্তে আস্তে ডাউন করতেছে। হ্যাঁ, আস্তে আস্তে ডাউন করতেছে, আস্তে আস্তে ডাউন করতেছে। আর ইনফ্লেশন, হ্যাঁ, মানে মুদ্রাস্ফীতি, মুদ্রা যে একটা হচ্ছে মূল্য, সেটা আস্তে আস্তে কি করতেছে, আস্তে আস্তে চড়া হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনার হচ্ছে মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে ধরেন যে 10 টাকা দিয়ে আগে একটা কি পাওয়া যেত, 10 টাকা দিয়ে হচ্ছে আগে একটা খাতা পেয়ে যেত, সেই খাতা কয়েকদিন পর 15 টাকা, তারপরে 20 টাকা, তারপর 25 টাকা, তারপর 30 টাকা, এই যে আস্তে আস্তে দাম বাড়তেছে। হ্যাঁ, আস্তে আস্তে দাম বাড়তেছে, ওই তুলনায় কিন্তু উৎপাদন বাড়তেছে না, ওই তুলনায় কিন্তু ইনকাম বাড়তেছে না। তো আস্তে আস্তে যে দাম বাড়তেছে, এটাকে বলা হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। তো এই যে যত একটা দেশে যত মুদ্রাস্ফীতি হবে, অর্থনীতি তত তত স্লো হয়ে যাবে বা ডাউন হয়ে যাবে। তো এই যে অবস্থা, এটাকে বলা হচ্ছে স্ট্যাগফ্লেশন বা ইকোনমিক স্লো ডাউন। হ্যাঁ, অর্থনীতি আস্তে আস্তে নিম্ন দিকে ধাবিত হওয়া। আচ্ছা, তো আপনাদের যদি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে নক করবেন। প্লুরালিটি, হ্যাঁ, প্লুরালিটি মানে হচ্ছে এমন একটা অবস্থা, হ্যাঁ, বা এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে একই সাথে একাধিক পদে আসীন থাকেন। হ্যাঁ, একই সাথে একাধিক জিনিস তিনি দায়িত্ব পালন করেন। তো এটাকে বলা হচ্ছে প্লুরালিটি। যেমন এই যে কোচ কাঞ্চন, উনি কিন্তু একই সাথে 9টা বিজনেস দায়িত্ব পালন করেন, 9টা বিজনেস হচ্ছে চালান। ওনার ভাষ্যমতে বা ওনার বক্তব্য শোনা হয়, তো সেখান থেকে আর কি বললাম যে উনি কিন্তু সম্ভবত 9টা মনে হয় যে বিজনেস একই সাথে চালান, অনেক বড় বড় বিজনেস। তো এটাকে বলা হচ্ছে প্লুরালিটি। অথবা আমরা হচ্ছে ইয়ের উদাহরণ নিতে পারি যে ইলন মার্কস, তিনি হচ্ছে অনেকগুলা প্রতিষ্ঠান কিন্তু একসাথে চালান, স্পেস এক্স, তারপরে হচ্ছে আরো কি আছে, ওই টেসলা। তো এই যে এই অনেকগুলা কিন্তু হচ্ছে তিনি একসাথে চালান। তো ওনার এই সাথে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আহ প্লুরালিটি, মানে এমন একজন ব্যক্তি যিনি একই সাথে অনেকগুলা পথ বা অনেকগুলা জিনিস মোকাবেলা করেন বা অনেকগুলা আসন আর কি গ্রহণ করেন। দ্য হোল্ডিং অফ মোর দেন ওয়ান অফিস এট আ টাইম, একই সাথে অনেকগুলো অফিস কি করেন, দায়িত্ব পালন করেন। তো এটাকে বলা হচ্ছে প্লুরালিটি। Wisconsin is an example of তারপরে হচ্ছে ইলেকটোরেট। ইলেকটোরেট মানে হচ্ছে বডি অফ ভোটার্স। হ্যাঁ, বডি অফ ভোটার্স, ইলেকটোরেট। আচ্ছা, এই যে তারা সবাই হচ্ছে কি করছে, ভোট দিতে লাইন ধরে দাঁড়িয়ে আছে, তো এটাকে বলা হচ্ছে ইলেকটোরেট। ক্লাইমেট ইজ দ্য স্টেট অফ এনভায়রনমেন্ট। তো এই এই কোশ্চেনটা কিভাবে আসে জানেন, যে এই যে এখানে এই স্টেটের জায়গায় অন্য কিছু দিয়ে দেয়, স্টেটের জায়গায় হচ্ছে আপনার গ্যাপ রাখে, গ্যাপ রেখে অন্য কিছু দিয়ে দেয়। তো আপনারা এটা জাস্ট এইভাবে মনে রাখবেন, ক্লাইমেট ইজ দ্য স্টেট অফ দা অফ এনভায়রনমেন্ট। হ্যাঁ, ক্লাইমেট ইজ দ্য স্টেট অফ এনভায়রনমেন্ট। তো এটা একটু মানে মাথায় রাখবেন যে এখানে স্টেট হবে। আচ্ছা, আমরা আরেকবার জাস্ট রিভিশন করে নিই, একদম প্রথম থেকে একবার রিভিশন করে নিই, মনে থাকবে ইনশাল্লাহ। যদি পিডিএফটা নেন আর যদি দুই একবার দেখেন তাহলে এই মনে থাকবে, এখানে ভুলার কিছু নাই, খুবই সহজ জিনিস সবই। আচ্ছা, গামী মানে হচ্ছে বিয়ে, মনোগামী মানে এক বিয়ে, পোলোগামী মানে হচ্ছে বহু বিয়ে। স্পিনস্টার মানে হচ্ছে যে নারী এখনো বিয়ে করেন নাই, যেমন রুমিন ফারহানা। তারপর হচ্ছে উইডাও, উইডাও মানে হচ্ছে বিধবা। আর উইডাওয়ার মানে বিপত্নিক, অর্থাৎ যে পুরুষ বিয়ে করেছে বাট তার
ওয়াইফ মারা গেছে তাকে বলা হচ্ছে উইডোয়ার। আচ্ছা, ডেন মানে হচ্ছে হিংস্র জন্তুদের যে বাসস্থান, সেটাকে বলা হচ্ছে ডেন। আচ্ছা, প্যানাচিয়া মানে হচ্ছে সর্বরোগের ওষুধ। হ্যাঁ, যেমন হচ্ছে এই মেয়েটা হচ্ছে কি তার প্রেমিকের কাছে সর্বরোগের ওষুধ আর কি। ইনকরিজিবল, ইনকরিজিবল মানে হচ্ছে যাকে কখনোই সংশোধন করা যায় না। যাকে কখনোই সংশোধন করা যায় না, যেমন এই ভদ্রলোক কখনোই সংশোধন হয় না। ওনার যে কবিতাগুলো দারুণ, জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবেন আর শুনবেন, সে খুদা লিখে সার্চ করবেন দেন শুনবেন, খুবই দারুণ। আচ্ছা, তো ওনাকে কখনোই সংশোধন করা যায় না। আচ্ছা, ব্রিটল, ব্রিটল মানে হচ্ছে বঙ্গুর, যেটা সহজে ভেঙে যায়। হ্যাঁ, যেমন ডিম খুব খুব সহজে ভেঙে যায়। তারপরে হচ্ছে এলিজিবল, এলিজিবল মানে হচ্ছে যে এই লেখাটা পড়ার অযোগ্য, যেটা পড়া যায় না, যেটা পড়ে বোঝা যায় না, সেটাকে বলা হচ্ছে এলিজিবল। তারপরে সেকুলার, সেকুলার মানে এমন একটা অবস্থা যেখানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা থাকবে, মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্মকে প্রাধান্য দেওয়া হবে। আচ্ছা, তারপরে ক্রেসি মানে হচ্ছে শাসন, যেখানে ক্রেসি দেখবেন সেখানে মনে রাখবেন শাসন। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, যেখানে হচ্ছে সবার মতামতকে প্রাধান্য দেওয়া হবে। উম এটা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অটোক্রেসি মানে স্বৈরতন্ত্র, এটার অপর নাম ডেপুটিজম, যেমন শেখ হাসিনা, এটা তো বলার কোনো কথাই না। আচ্ছা, তারপরে হচ্ছে থিওক্রেসি, থিও মানে হচ্ছে ধর্ম, ক্রেসি মানে শাসন, যেটা ধর্ম দ্বারা পরিচালিত হয় সেটাকে বলা হচ্ছে থিওক্রেসি। অলিগার্কি মানে হচ্ছে স্মল গ্রুপ অফ পিপল, হ্যাঁ, যেটা পরিচালনা করে সেটাকে বলা হচ্ছে অলিগার্কি। আচ্ছা, তারপরে মনোক্রেসি মানে হচ্ছে যেটা রাজা দ্বারা পরিচালিত হয়, যে শাসনটা রাজা দ্বারা পরিচালিত হয় সেটাকে বলা হয় মনোক্রেসি। তারপরে ব্যুরোক্রেসি মানে হচ্ছে যেটা আমলাতন্ত্র দ্বারা পরিচালিত হয়। ফ্যান্টাসি কি? ফ্যান্টাসি হচ্ছে ইমাজিনারি স্টোরি। আর ডগ কি করে? ডগ হচ্ছে বার্ড করে। আর হর্স কি করে? হর্স হচ্ছে নেট করে। বেবি ফিশ কে আমরা কি বলি? বেবি ফিশ কে বলি ফ্রাই। আর হচ্ছে বেবি কেট কে আমরা কি বলি? কিট। পিপটার মানে হচ্ছে কি করে? পিপটার মানে হচ্ছে যারা কি করে যে পুতুল দিয়ে, পুতুল দিয়ে খেলা দেখে তাদেরকে বলা হচ্ছে পিপটার। আচ্ছা, তারপরে vulnerable মানে বঙ্গুর, যিনি হচ্ছে খুব সহজেই কি করেন, ইনজুরি পড়েন বা হচ্ছে খুব সহজেই আর কি ডিজিজে আক্রান্ত হন, তাকে বলা হচ্ছে vulnerable। যেমন যেমন হচ্ছে ব্রাজিলের তারকা নেইমার। Okay. তারপরে ফাস্ট ট্র্যাক, যেই ট্র্যাকের মাধ্যমে খুব দ্রুত আমার অ্যাচিভকে বা হচ্ছে আমার লক্ষ্যকে অর্জন করা যায়, সেটাই হচ্ছে আমার ফাস্ট ট্র্যাক। তারপর রুমিনেট, জাবর কাটা প্রাণী, জাবর কাটা প্রাণী, যেমন গরু। তারপর হোমোজেনাস, একই প্রজাতির ব্যক্তি, একই প্রজাতির ব্যক্তি, তো এটাকে বলা হচ্ছে হোমোজেনাস। আচ্ছা, তারপরে ইকুইভোকেশন, একটা জিনিস দিয়ে দুইটা কন্ট্রাডিক্টরি থিংকে বোঝানো হবে। হ্যাঁ, দুইটা হচ্ছে ভিন্ন ধর্মী জিনিসকে বোঝানো হবে। যেমন এনার কাছে এটা 6, ওনার কাছে এটা 9, সিম্বল কিন্তু একটাই, কিন্তু দুইজনের কাছে দুই রকম মনে হচ্ছে। জাস্ট বিকজ ইউ আর রাইট ডাজন্ট মিন আই এম রং। ইউ হ্যাভ ইউ হ্যাভেন্ট সিন লাইফ ফ্রম মাই পজিশন। আচ্ছা, উইঙ্ক মানে কি? উইঙ্ক মানে হচ্ছে কাউকে কি করা, কাউকে হচ্ছে আহ, মানে ইশারা করে আর কি ডাকা, এটাকে বলা হচ্ছে উইঙ্ক। আচ্ছা, তারপরে হচ্ছে প্লেবিসাইড মানে হচ্ছে কি? প্লেবিসাইড মানে হচ্ছে সম্মিলিত যে মতামত দেওয়া হয় বা হচ্ছে যে গণভোট দেওয়া হয়, সেটাই প্লেবিসাইড। অফিসিয়ালাইজ, যে ভাষাটা অফিসে ব্যবহার করা হয়, খুবই কমন। তারপরে হচ্ছে আপনার রাজমাটার্স মানে একটা হইচইপূর্ণ অবস্থা, যেমন হচ্ছে আর্জেন্টিনা যখন ওয়ার্ল্ড কাপ জিতলো তখন যে হইচইপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছিল, সেটা। এই ছবিতে জাস্ট এই যে বাংলাদেশ জার্সির পাশে যে ভাইটা আছে ওনার দিকে তাকাবেন, উনি খুবই দুঃখ বরাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছে। আচ্ছা, আর্চিপেলাগো মানে হচ্ছে মেনি আইসল্যান্ড, মেনি দ্বীপ আর কি। আর্চিপেলাগো দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জের সমষ্টি, যেমন ইন্দোনেশিয়া। কোহেনশিপ মানে হচ্ছে কি? কোহেনশিপ মানে হচ্ছে দুইজনের মতামত একই রকম হওয়া, দুইজনে একই রকম হওয়া আর কি। তারপরে নংশাস, অপ্রীতিকর একটা অবস্থা। অপ্রীতিকর অবস্থা, যেমন হচ্ছে এই যে রাস্তার এই পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায় তাহলে তার কাছে অবশ্যই বিষয়টা খুবই খারাপ লাগবে, খুবই বোরিং লাগবে। সো দিস সিচুয়েশন ইজ অ্যান অবনংশাস সিচুয়েশন। স্টেগফ্লেশন মানে হচ্ছে অর্থনীতির এমন একটা অবস্থা যেখানে যেখানে উৎপাদন বাড়ে না, বরং মুদ্রাস্ফীতি বাড়ে, এবং সেই সাথে অর্থনীতি কি করে? অর্থনীতি হচ্ছে স্লো ডাউন করে, অর্থনীতি আস্তে আস্তে নিম্ন দিকে ধাবিত হয়। একটা সময় কি হয়ে যায়, একটা সময় হচ্ছে গিয়ে আপনার ওই দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থায় সৃষ্টি হয়। তারপরে হচ্ছে আহ প্লুরালিটি, প্লুরালিটি মানে হচ্ছে যেই ব্যক্তি একই সাথে অনেকগুলো দায়িত্ব পালন করেন, মানে একই সাথে অনেকগুলা অফিসে দায়িত্ব পালন করেন, তাকে বলা হচ্ছে প্লুরালিটি। যেমন আপনারা ইয়ের কথা বলতে পারেন, কি বলা যায় যে ওই
ইলন মাস্ক, ইলন মাস্কের কথা বলতে পারেন। ইলেকটোরেট, ইলেকটোরেট মানে হচ্ছে বডি অফ ভোটার্স। বডি অফ ভোটার্স, এই যে যারা লাইন ধরে ভোটাররা দাঁড়াইছে। তারপরে ক্লাইমেট ইজ দ্য স্টেট অফ এনভায়রনমেন্ট, এই জায়গায় মনে রাখবেন স্টেট হবে, স্টেট অফ এনভায়রনমেন্ট। আচ্ছা, তো এই ছিল বিষয়, 30টা আমরা শিখলাম, প্রত্যেকদিনই 30টা করে দেখানো হচ্ছে। তো আপনাদের যদি আগের ক্লাসগুলো না পেয়ে থাকেন তাহলে হচ্ছে মানে এই নাম্বারে নক করবেন, দেন লিংক দিয়ে দেওয়া হবে, অথবা হচ্ছে ইউটিউবে গেলেও পেয়ে যাবেন। আচ্ছা, তো কারো যদি ইংরেজি গ্রামারে সমস্যা থাকে, আমরা তো মুখস্থ অংশ কেটে পড়িয়ে দিচ্ছি, তো ইংরেজি গ্রামারে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আপনারা কি করবেন, তাহলে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন। ইংরেজি গ্রামারও ইনশাল্লাহ এইভাবেই মানে বিভিন্ন টেকনিকের মাধ্যমে পড়িয়ে দেওয়া হবে, আশা করি ভুলবেন না। ঠিক? তো বিভিন্ন টেকনিকের মাধ্যমে পড়িয়ে দেওয়া হবে, জাস্ট যদি কোনো সমস্যা থাকে তাহলে এই নাম্বারে নক করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন। কোর্স ফি একদমই নগণ্য, মাত্র 550 টাকা। তো আশা করি যে সবগুলাই মনে থাকবে। আর যদি বললামই তো, যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর যদি কেউ ইংরেজি গ্রামার নিয়ে ঝামেলা থাকে বা ইংরেজি গ্রামার নিয়ে যদি প্যারা খাইতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই নাম্বারে নক করতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে, পড়াশোনা চালিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে, দেখা হবে ইনশাল্লাহ বিজয়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।